র্যান্ড বিটুইন। র্যান্ড বিটুইন আমরা কি ইউজ করতাম? ইকুয়ালস টু 1 থেকে 50 দিলাম। হ্যাঁ, সেম জিনিসটা পাইথনে অতটা সহজ না। সহজ না কারণ পাইথন কিছু লাইব্রেরি ক্রিয়েট করেছে। এই লাইব্রেরি গুলো কি করে তৈরি হয়েছে? লাইব্রেরি গুলো তৈরি হয়েছে পাইথন যত ডেভেলপ করেছে, ইয়ার অন ইয়ার, হয়তো 20 বছর 30 বছর যত যত ডেভেলপড হয়েছে, পাইথনের ডেভেলপার কমিউনিটি কিছু কিছু লাইব্রেরি যখন যেরকম দরকার পড়েছে সেরকম নিজেরা তৈরি করেছে। আর এক্সেলে কি হয়? এক্সেলে ফর্মুলা এবং ফাংশনের একটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার ইনবিল্ড থাকে, যেটা পাইথন ইনবিল্ড থাকে না। তাহলে পাইথনে যদি আমি এর ফাংশন যেটা আছে লিখি, হবে না। তখন আমাকে তো লাইব্রেরিটাকে আনাতে হবে, মানে সিনেমা দেখতে গেলে সিডিটাকে আনতে হবে। সিডি আনার জন্য ফর্মুলা হচ্ছে বা ফাংশন ইম্পোর্ট। ইম্পোর্ট কি? এই র্যান্ডমের লাইব্রেরির নামই হচ্ছে, হ্যাঁ, একদম র্যান্ডম। তাহলে র্যান্ডম লাইব্রেরি আগে নামবে। তাহলে আগে র্যান্ডম লাইব্রেরি নামাই, ইম্পোর্ট। ইম্পোর্ট র্যান্ডম হলো। এরপরে প্রিন্ট করাবো কি? প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 1 to 50। 1 to 50 করার সাথে সাথে, যেহেতু এতে কোনো রো সিলেকশন নেই, এক্সেলে কি হতো, রো ছিল, আমি কপি পেস্ট করলাম, চেঞ্জ হচ্ছে। রো সিলেকশন নেই, এখানে একবারই রেজাল্ট শো করবে, যেটা হচ্ছে 15 এখানে শো করলো। আবার দি, 7 আসলো। তাহলে ওই জিনিসের সাথে এই জিনিসের সেম প্রসেস, শুধু এখানে একটা লাইব্রেরিকে ধরে আনতে হচ্ছে। ওখানে লাইব্রেরি বলে কোনো কনসেপ্ট নেই। এই হচ্ছে আমাদের বেসিক নাম্বার। এই যে পার্ট গুলো শিখছি, এই পার্ট গুলি আমাদের লাগবে পাইথনের মেইন যখন লাইব্রেরি করব, যেমন নামপাই, প্যান্ডাস, স্কাইপাই, জ্যাঙ্গো যদি কেউ করে জ্যাঙ্গো, তখন ম্যাটপ্লটলিব। এইগুলো পার্ট করতে গেলে আমার সবচেয়ে বেশি কাজে দেবে এই জিনিসগুলো, কারণ এগুলো হচ্ছে স্ট্রাকচার, ভিত। চলো তাহলে আমরা একটু কাস্টিং এ যাই। বাকিটা সবাই বুঝতে কি পারছো না? আমি এটা কন্টিনিউ মানে আবার বলবো নতুন করে? বুঝতে না পারলে বলো। এগিয়ে যাওয়াটাই তো কোনো কাজের কথা না যে এগিয়ে যাচ্ছি। প্রতীক আছে, প্রিয়াঙ্কা ম্যাডাম আছে, রাহুল আছে, সৌভিক আছে। ঠিক আছে? আমি কিছু কিছু স্ট্রিং যেরকম লিখছি সেটাই কপি পেস্ট করে রেকর্ডের ক্লাসের নিচের যে জায়গাটা থাকে ওখানে দিয়ে দেবো। প্রথম প্রথম নাও যদি পারেন, ওটাকেই কপি করে করে ফেলে এন্টার করে দেখবেন আসছে কিনা। তারপর আস্তে আস্তে কনফিডেন্সটা বাড়তে থাকবে, তখন নিজের লেখা শুরু করবেন। না পারলে জাস্ট কপি করে পেস্ট করে ট্রাই করতে থাকবেন। পুরো পাইথন শিখতে হবে না, আপনি কোনো পাইথন ডেভেলপার হচ্ছেন না। যেরকম 100 ডেজ আপনি একটা পাইথনে ডেইলি পড়ছেন, একটা সার্টেন আছে পার্ট, আপনাকে শিখতে হবে, খুব বেশি না, অল্প অল্প চলছে। এটাতে আমি অক্সিলারি ক্লাস করাচ্ছি, আস্তে আস্তে লোড নিতে হবে না। আগে এক্সেলটা বেশি ফোকাস করুন। এটাকে এটাকে পার্ট বাই পার্ট রাখুন। আমি এই জন্য এভাবেই পড়াচ্ছি, যেটুকু এক্সেলে দুটো ক্লাস আগে হয়ে গেছে, তারপরে পাইথন করাচ্ছি সেই জিনিসটাকেই, যাতে আমার কনসেপ্টটা ক্লিয়ারে যায়, ভুলে না যান। এক্সেলে ভুলে যাচ্ছেন, হয়তো ভুলে গেলেন, তারপর পাইথন শুরু করলে সেটা না হয়। এবার যাচ্ছে কাস্টিং। কাস্টিং খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক। আগে আমি আমার বাংলা পদ্ধতিতে বোঝাই, তারপর টেকনিক্যাল পদ্ধতিতে আসবো। ধরুন কেউ সোনার দোকান আজকে গেল, আজকের দিনে আজকে 9টা বাজছে, সোনার দোকানে গেল, তার কাছে একটা সোনার বার যেটা বলে সেটা আছে, যে কিনেছে কোথার থেকে। সে দোকানদারকে গিয়ে বলল, দেখুন, আমার এই ধরনের একটা গয়না আছে, এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এইটাকে গলিয়ে এই ফরমেশনে আনতে হবে। তো সবকিছুর পরে দোকানদার তার যে
ম্যান পাওয়ার আছে যারা এটা করে, তাদেরকে এটা দেওয়ার পরে সে কি করলো, সে পুরোটাকে লিকুইডিফাইড করে যেভাবে হিট দিয়ে করলো, হিট দিয়ে করার পরে একটা মোল্ড, ধরো এটা গোল একটা মোল্ড, মোল্ডের মধ্যে এরকম ডিজাইন আছে, মোল্ডের পরে মধ্যে পুরো জিনিসটা দিল, দেওয়ার পরে ন্যাচারালি একটা টাইমের পরে সার্টেন টাইম এটা পুরো পাথরের মতো শক্ত হয়ে যাবে। আমার এই ফরমেশনটা ইকুয়ালস ট্রু হলো, মানে এটা এটা সেম হয়ে গেল। এই মোল্ডকে আমরা টেকনিক্যাল ভাষায় বলি কাস্টিং। আয়রন ফার্নেসে যদি কেউ কোন গিয়ে থাকে, দেখবে তরল আয়রন বেরাচ্ছে এবং কাস্ট ভরা আছে, কাস্ট বালি ফালি দিয়ে বানায়, স্পেশাল এক ধরনের মাটি ইউজ করে ফেলছে, আবার কাস্টটাকে ভেঙে ফেলে। তো এই কাস্টিং একে বলা হয়। কিন্তু এর সাথে পাইথনের রিলেশনটা কি? পাইথনে আমরা কি তিনটে শিখলাম, তিনটে ডেটা নাম্বারের, একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, আর হচ্ছে স্ট্রিং শিখেছি আগের দিন। এবার হতেই পারে কোনো নাম্বারকে আমরা অন্য নাম্বারে কনভার্সন না করে ডাইরেক্ট তাকে কাস্ট করে বানিয়ে দেব। কাস্ট করে বানিয়ে দেবো বলতে, আমার কাছে আছে 2.8, আমি কনভার্টাতে যাব না, আমি বলবো কি তুই 2.8 মানে তুই ইন্টিজার। এই 2.8 আমরা কনভার্ট করতে গেলে তো দুটো ভেরিয়েবল পার্ট যেতে হতো, এই ভেরিয়েবল পার্টটাকে এলিমিনেট করার জন্য আমি করলাম 2.8, তুই একটা, তুই ইন্টিজারই, ওকে ফোর্সফুল ইন্টিজার করার জন্য ওর পাশে আমি লিখে দিলাম ইন্টিজার 2.8। এই ইন্টিজারটা হচ্ছে এর মোল্ড, মানে কাস্টিং, আর মেটেরিয়ালটা হচ্ছে এই 2.8। একে ফোর্সফুলি আমি কি ভ্যালু দিয়ে দিলাম, এক্স, যে প্রিন্ট করলাম ও 2.8 এসে গেল, টাইপ করলাম, দেখাচ্ছি ইন্টিজার। তাহলে এটা করে দেখি আমরা, ধরছি এক্স ইকুয়ালস টু ইন্টিজার 2.8, মানে ফোর্সফুলি ইন্টিজার করলাম, প্রিন্ট সঙ্গে সঙ্গে 2.8 এর আমার ক্লাস কি দেখাচ্ছে, ইন্টিজার। তাহলে আমি আগে কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেখানে ছিল ওল্ড লেজেসি মেথড, মানে আমি দুটো ভেরিয়েবলকে নিয়ে কনভার্সন করছি, আর এখানে কি করছি, একটা কাস্টিং এর মধ্যে ফেলে, ছাঁচে ফেলে জিনিসটা আমার মনের মতো করে নিচ্ছি। সেরকমই যদি আমি এরকম ধরি ইকুয়ালস টু আইএনটি মানে ইন্টিজার 3, ডবল কোটেশনে কোনো কিছুকে দেওয়া অর্থই হচ্ছে ইদার আমি টেক্সট হিসেবে ডিনোট করছি, কিন্তু আমি একে কি বলছি, তুই টেক্সট হলো, তোকে ইন্টিজার হতেই হবে। সেম ভাবেই যদি আমি লিখি প্রিন্ট সেম, আমার ইন্টিজার ভ্যালু শো করবে। তাহলে কাস্টিং এর কাজ হচ্ছে কোনো কিছুকে ফোর্সফুলি কাস্ট করা। আরো একটা উদাহরণ দিই, স্ট্রিং। আগের দিন আমরা স্ট্রিং করেছিলাম, একবার রিকল করিয়ে দিই। স্ট্রিং হচ্ছে একটা পুঁতির মালার মতো, হচ্ছে এইটা আমার কাছে একটা স্ট্রিং, এর মধ্যে কিছু ভেরিয়েবলকে পাশাপাশি রেখেছে, একসাথে গাঁথা হয়েছে, একে আমরা বলা হয় স্ট্রিং। মানে ক্যারেক্টার অফ ওয়ার্ডস, ওয়ার্ডস যে ক্যারেক্টার পাশাপাশি একসাথে লেখা হলে তাকে স্ট্রিং বলা হয়। তাহলে যদি আমি জেড ইকুয়ালস টু এসটিআর মানে হচ্ছে স্ট্রিং 2.9, এটা তাহলে ফ্লোট ভ্যালু, একে আমি কি করছি, ইকো ফোর্সফুলি আমি স্ট্রিং করছি। আমার 2.9 যেটা আসলে হওয়ার কথা ছিল ফ্লোট, সেটা আমার হয়ে গেল ক্লাস স্ট্রিং। তাহলে আমরা শিখলাম কাস্টিং হচ্ছে ফোর্সফুলি বা ইউজারের চয়েস অনুযায়ী কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক পুরোপুরি চেঞ্জ করাকে আমরা কাস্টিং বলে থাকি। এবার এই যে স্ট্রিং নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম যেটুকুই, তাহলে আমরা মেইন পার্টে আসি। স্ট্রিং, স্ট্রিং কত রকম হয় এবং কি কি তার মধ্যে ক্লাসিফিকেশন আছে।
আগে আমরা থিওরিটিক্যাল দিকে যাই, বেশি এগাবো না, এক ওভারলোড হয়ে যাবে। স্টিং এর কিছুটা করাবো, তারপরে ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওটাই দুটো ভিডিও দেখে প্র্যাকটিস হোক, তারপরে আবার আস্তে আস্তে আমরা এগাবো। আগে স্ট্রিং এর বেসিক জিনিস শেখাই। পাইথনের স্ট্রিং যদি আমি লিখি হ্যালো ওয়ার্ল্ড, এটা ইদার ডবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন দিয়ে কভার করা হয়। মনে রাখতে হবে কখনোই আমরা এরকম ভুল করব না যে একদিকে ডবল একদিকে সিঙ্গেল, যেটা ইউজ করবো সেটার জন্য বোথ সাইড সেম হয়। তাহলে প্রথম স্ট্রিং হচ্ছে আমার ইদার ডবল কোটেশন অর সিঙ্গেল কোটেশন দিয়ে সেটা কি এন্ট্রি এক্সিট কে ব্লক করা হবে। এবার স্ট্রিং এর ক্ষেত্রে যদি একটা স্ট্রিং এর মধ্যে আরো একটা স্ট্রিং ঢুকে যায়, তখন সেটা কিভাবে লেখা হয়? ধরছি ডবল কোটেশন দিয়ে কেউ লিখলো আই এম রাম, রামটা সিঙ্গেল কোটেশনে আছে, সেটা আবার এন্ড হচ্ছে ডবল কোটেশনে। তাহলে যদি আমার স্টার্টিং হয় ডবল কোটেশনে, তাহলে ইন্টারনাল যতবার আমি কোনোকে আর একটা স্ট্রিং ডিফাইন করব, সেটা হবে সিঙ্গেল কোটেশন মার্কসে, সেটা কিন্তু ডবল কোটেশন হবে না। সেম ভাবে যদি আমি স্টার্টিং হয় সিঙ্গেল কোটেশনে আর মিডে কোনো জায়গায় আমি ডবল কোটেশন দিয়ে স্টার্ট করি, তাহলে এন্ডিংও হবে আমার আবার সিঙ্গেল কোটেশনে। তার মানে ডবল কোটেশন কখনই ওভারল্যাপ করবে না সিঙ্গেল কোটেশনকে, ভাইস ভার্সা, মানে সেটা সেম হবে বোথ সাইডে, কখনই কেউ কেউ ওভারল্যাপ করে যাবে না। তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। নিচে প্রিন্ট আই, আমার এখানে কি আসছে, আই এম ডাম, মানে বোথ কোটেশন তো আমার অমিট হয়ে গেছে যেহেতু এটা ফরমেশনের মধ্যে পড়ে। ভিতরের যে রাম লেখাটা, সেইটা কিন্তু আমার যেভাবে কোটেশন দিয়েছিলাম সেই কোটেশনটা এই অবস্থায় এসেছে, কারণ এটা ছিল ফরমেশন পার্ট, এটা ছিল এক্সক্লুড, এটা এটা কোন রকম ফরমেশনের মধ্যে ছিল না। এটা একটা নিজস্ব ভাবে আলাদা করে ক্যারেক্টার শো করছে, এইটার সাথে এই ডবল কোটেশনের কোনো মিল নেই। এই মিলটা না রাখার জন্যই একে এর সাথে এর কখনো মিল রাখা হয়নি, তাহলে ক্ল্যাশ হয়ে যেত। সেই জন্য এটাকে যেটা ডিফাইন্ড হবে, ভিতরে ডিফাইন না হয়। সিঙ্গেল স্ট্রিং তো আমরা এতক্ষণ এমনি প্র্যাকটিসের ক্ষেত্রে দেখেছি, যেরকম এম ইকুয়ালস টু রহিম, তাহলে প্রিন্ট এম। সেরকমই যদি আমার মাল্টিলাইন স্ট্রিং হয়, মানে একটা স্ট্রিং এর মধ্যে আরো একটা স্ট্রিং, সেটা একটি লাইন বেসিসে চলছে, যেমন একটা স্ট্রিং আরো একটা স্ট্রিং তার নিচে একটা স্ট্রিং, একে আমরা বলা হয় মাল্টি লাইন স্ট্রিং। এই মাল্টিলাইন স্ট্রিং এর ক্ষেত্রে আমাকে ইউজ করতে হয় স্টার্টিং এ ডবল কোটেশন 3 টাইমস, যতগুলো আমার লাইনিং হচ্ছে লাস্টেও শেষ করতে হয় 3 টাইমস। অথবা আমি যদি সিঙ্গেল কোটেশনে করি, তাহলে সিঙ্গেলে আবার শেষ হবে সিঙ্গেলে। এটা টাইপ করে দেখি, হচ্ছে এইচ ইকুয়ালস টু,
লিখি। এখানে মাল্টি লাইন আমি করতে পারছি না, কারণ আমার এখানে কিবোর্ড শর্টকাটটা কাজ করছে না আমাকে। এটা লিখে দিই। তাহলে প্রিন্ট এজ যদি আমি এটাকে মাল্টিলাইন করতে পারতাম, মানে ব্রেকিং করে দিতাম, তাহলে ব্রেকিং এর ক্ষেত্রে যদি স্ট্রিং হয়, সেক্ষেত্রে আমাকে 3 টাইমস করে ডবল কোটেশন স্টার্টিং এবং এন্ডিং পার্টে করতে হবে। এবার এই পার্ট শিখলাম, সেই পার্টটা লাগে কোথায়? আমরা তো করব ডেটা অ্যানালিসিসে করব। আমি একটা স্যাম্পল করে খুলে দেখাচ্ছি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। পাইথন, একটা প্রজেক্ট দেখাচ্ছি। এরকম চার্ট এন্ড গ্রাফ আমার পাইথনে আসবে যখন আমরা জুপিটার নোটবুকে কাজ করব। তাহলে এই যে পার্টের গুলো আমার কোথায় লাগবে? এটা লাগবে হচ্ছে ডেটা ক্লিনিং এর পার্ট। যখন এই পাইথনে কাজ করছি, তার মানে আমার কাছে একটা লার্জ স্কেল অফ ডেটা আছে, ফার্স্ট অফ অল হিউজ চাঙ্ক অফ ডেটা। এবং সেই ডেটাতে আমাকে প্রচুর জিনিস হবে যেটা ম্যানিপুলেশন হবে, যেটা আমার থিওরিয়ামে তৈরি করব। নেক্সট, ডেটাতে প্রচুর ভাবে প্রবলেমেটিক থাকবে, যেটা আমাকে ঠিক করতে হবে, যাকে আমরা ডেটা ক্লিনিং বলি। এক্সেল এর ক্ষেত্রে ডেটা ক্লিনিং কি? আমি কোনো ট্রিম ফাংশন ইউজ করছি, ডেটা ভ্যালিডেশন ইউজ করছি, আপার লোয়ার প্রপার ইউজ করছি, কিন্তু এগুলো তো পাইথনে নেই। পাইথনে আছে স্ট্রিং, পাইথনে আছে নাম্বার, স্লাইসিং, কাস্টিং। এই পার্ট গুলো হচ্ছে টোটাল ডেটা ক্লিনিং এর পার্ট। একজন ডেটা অ্যানালিস্টের প্রাইম ফার্স্ট ওয়ার্ক হচ্ছে ডেটা ক্লিন। নেক্সট পার্ট হচ্ছে কোশ্চেন। থার্ড পার্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন করার জন্য বাদ বাকি যত কাজ। ফার্স্ট তাকে ডেটাটা ক্লিন করতে হবে। যে যত ভালো ডেটা ক্লিনিং এ দক্ষ, সে তত ভালো রেজাল্ট, অপটিমাম রেজাল্ট বের করতে পারবে। না হলে সেই রেজাল্টের মধ্যে কোথাও একটা ডাউট তৈরি হবে। লাস্ট পার্ট করেছি স্লাইসিং, মানে এর থেকে এখন আর এগাবো না, পরে এগাবো। একটা, আমি আমার প্রজেক্টটা করেছিলাম ফার্স্ট 2021-এর যে প্রজেক্ট, সেটা আমি বের করে গ্রুপে দিয়ে দেবো। এখানে আমার এই মেল আইডিতে থাকে না, এটা বের করে দিয়ে দেবো। ওটা কিছু একটা ব্যাপারে ছিল, কোভিড টোভিড ব্যাপারে মনে হয়, তখন বানিয়েছিল কোভিড টাইমে। তখন আমি মেন জুপিটার নোটবুক অফ টাইমে বসে বসে করতাম, হোমের টাইম যেতে পেতাম। তো স্লাইসিং এর পার্ট হচ্ছে, হচ্ছে এটা আমার একটা ফিল্মের টিপ। যে ফিল্ম আমরা আগে দেখতাম ম্যানুয়াল চলতো, এই ফিল্ম তোমার কাছে ডেটাই অফিসিয়ালি, মানে ছবি আমার কাছে ডেটাই, সব কি তথ্য। তো কোথাও গিয়ে যখন এডিটিং হয় ফিল্ম, মানে আগেকার দিনে যে এডিট হতো, তার এখান থেকে পিন গেট থাকতো, গেট পিন। গেট পিন এখান থেকে এটাকে মেশিনে কেটে দিত, কেটে দুদিকে এক ধরনের সেলুলার টেপ ইউজ করে সেই ফিল্মটাকে এডিটিং হতো। এটা ছিল আগের পদ্ধতি। সেইভাবে ডেটাকে আমাকে কাটতে হবে। হয়তো আমার কাছে একটা এত বড় ডেটা এসেছে, হিউজ চাঙ্ক অফ ডেটা আছে, কাটতে হবে কিন্তু এইটুকু, ট্রিম করতে হবে বা স্লাইস করতে হবে, এইটুকু আমার দরকার নেই। তাহলে এই যে স্লাইস করতে হলে আমাকে ইউজ করতে হবে স্লাইসিং। এবং স্লাইসিং কার মধ্যে ইউজ হবে? স্ট্রিং। কারণ এই যে ডেটাটা, এটা তো একটা স্ট্রিং এর পর্যায়ে পড়ে, এটা তো একটা সুতোর মতো মধ্যে আটকানো। তাহলে এইটা কি করে বের করব? আমি একটা স্যাম্পল নিচ্ছি, সেম কমন, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড।
এটা ছিল আমার ভেরিয়েবল এ। এবার প্রিন্ট এ কে, এ হচ্ছে আমার ভেরিয়েবল, আমি দিলাম থার্ড ব্র্যাকেট, দিলাম 2:5, এন্টার। 2:5 আমার যেই মুহূর্তে প্রেস করলাম, আমার এখানে রেজাল্টে আসলো LLO। এবার এটাকে এক্সপ্লেনেশন দরকার। হ্যালো ওয়ার্ল্ড, এটা আমার নিয়েছিলাম, মানে 2 তে শুরু, 5-এর আগে শেষ। তাহলে আমি এখানে মাপ গুণ আগে দেখি, আমার কাছে রেজাল্ট কি হচ্ছে LLO। পাইথনে সবকিছু স্টার্টিং হয় 0 থেকে, ইন্ডেক্সিং 0, 1, 2, 3, 4। ফোরটা কি, ফোর হচ্ছে এই যে কমাটা, 5, 6। আমি কি বললাম, 2 থেকে শুরু। আর এইভাবে যখন আমি কোটেশনে 5 নিচ্ছি, 5-এর আগে পর্যন্ত, মানে 5 ইজ নট ইনক্লুডেড। তাহলে এই 2 হচ্ছে 2, 3 অ্যান্ড 4, যা হচ্ছে 5-এর আগে, মানে 5 আসেনি, 5-এর আগে। তাহলে এই পার্টটুকু আমি কেটে নিলাম, স্লাইসিং। এই স্লাইসিংটা আমরা এক্সেলে কোথায় দেখি? এক্সেলে আমরা দেখি হচ্ছে টেক্সট টু কলামে। দেখছি এখান থেকে নেওয়া যায় কিনা। এক মিনিট। সিএসভি ফাইল, সিএসভি ফাইলটা আমি যখন ইনক্লুড করছি, আমার এখানে কি দেখাচ্ছে, ডিলিমিটেড বা ফিক্সড উইথ। ডিলিমিটেড কি ছিল, কমা। এখানে আমি করাবো পরে, আমি শুধু বোঝানোর জন্য উপর উপর দেখাচ্ছি। তাহলে এটা অ্যাপ্রক্সিমেট স্লাইসিং না হলেও, আমি কি করলাম, একটা স্ট্রিং অফ ডেটা, ডেটা স্ট্রিংটার থেকে যে সিএসভি ফাইলের ক্যাশ কমা সেপারেটেড ভ্যালু, তাকে একটা কমা দিয়ে আলাদা করে প্রত্যেকটাকে আনলাম। সেম, অ্যাপ্রক্সিমেটলি সেম এই প্রসেসটা আমার এখানে হচ্ছে এইভাবে। স্লাইসিং একটা পার্ট অফ ডেটাকে স্টার্টিং এ এন্ডিং পজিশনে কাট করাকেই বলা হচ্ছে স্লাইসিং। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না প্রশ্ন থাকে সেটাও ভাই জানা আমাকে। যদি বুঝতে পেরে থাকো, কাইন্ডলি লাইক দাও, তাহলে আমি বুঝতে পারবো। বলো। হুম।
আমি কি করলাম, স্টার্টিং টু, এই নামে নিয়েছি। পাইথন কাউন্ট করে স্টার্টিং জিরো থেকে। ম্যাচ ফাংশন আমি করিয়েছি এক্সেল এর ক্লাসে, ম্যাচের পার্টটা দেখলে দেখবে ম্যাচেও এই কনসেপ্ট চলে, স্টার্টিং হয় জিরো থেকে, 0, 1, 2, 3, 4, 5, 6, এইভাবে কাউন্ট হচ্ছে। তুমি নিলে হচ্ছে স্টার্টিং দুই, তাহলে দুই কোথার থেকে স্টার্ট হচ্ছে, এল, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, আর যখন আমি এন্ডিং এ পাঁচ নেব, পাঁচ মানে হচ্ছে, পাঁচ কিন্তু আসবে না পাঁচের আগে পর্যন্ত, মানে ফাইভ ইজ নট ইনক্লুডেড, পাঁচের আগে পর্যন্ত এই চার, চার মানে এল এল ও পর্যন্ত। যদি এটা ছয় হতো তাহলে এল এল ও কমা, মানে তোমার এখানে যে সংখ্যাটাই নেবে তার আগে পর্যন্ত সংখ্যা, তার আগে পর্যন্ত যা আছে সেটাই তোমার কাছে প্রিন্ট হয়ে আসবে। স্টার্টিং এ কোনো এফেক্ট নেই, এন্ডিং এর এফেক্ট হচ্ছে, এন্ডিং হচ্ছে ব্যারিয়ার। পাঁচ এখানে মনে হচ্ছে পাঁচের আগে শেষ করে দাও, সেটাই বলছে, পাঁচের আগে সেটাকে বন্ধ করো, পাঁচের আগ পর্যন্ত পৌঁছাতে না পারে। তাই জন্য পাঁচের ঘরের যে সংখ্যা বা ওয়ার্ড আছে সেটা আমার কাছে শো করবে না, তার আগে পর্যন্ত আমার কাছে রেজাল্ট আসবে। বলো, বুঝতে পারলে? এখানে, হ্যাঁ, 1 যদি 8, তাহলে ওয়ান থেকে করতে থাকো, ই, এল, এল, ও, এটা হয়ে আছে 1, 2, 3, 4, 5, তাহলে 6, 7, সেভেনে গিয়ে তোমার আটকে যাবে, ই, এল এল ও, কমা ডাব্লু ও, আর এর আগে গিয়ে আটকে যাবে। এই স্ট্রিং গুলোর একদম রেডিমেড কপি পেস্ট আমি ওই ভিডিও ক্লাসের নিচে দিয়ে দেবো। টাইপ করতে যদি কারো অসুবিধা হয় জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে প্রথম প্রথম প্র্যাকটিস করো, তারপরে নিজেরাই টাইপ করতে পারবে। পাইথন খুব একটা হার্ড ল্যাঙ্গুয়েজ না, ইন রেসপেক্ট অফ ডেটা অ্যানালিসিস, কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন মুখ্য জায়গা, ওখানে পৌঁছাতে হবে। তাহলে একটু সময় লাগে শিখতে, এটা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বিশেষ করে আছে, দিস ইজ নট টু হার্ড। আর এক্সেলটার সাথে করা হচ্ছে, আশা করছি এটা আস্তে আস্তে সবারই কোপ আপ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এর কুইজ আসবে কালকে বিকাল বেলার মধ্যে, তিনটে তিনটে নাগাদ এর কুইজও চলে আসবে একটা টাইমে এক্সেলে। আর কুইজ গুলো সবাই যেন কাইন্ডলি দেয়, কুইজ না দিলে কিন্তু তার মার্কস ক্যালকুলেট হবে না। বারবার একই কথা পরে আমাকে বললে, যারা দিচ্ছে তাদেরকে তো আমি পার্সোনালি জানি কারা দিচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছি। যারা এখনো দেয়নি তারা যেন পূর্ণ ভিডিও কমপ্লিট করে অলরেডি কুইজ দেওয়া শুরু করে আস্তে আস্তে। হ্যাঁ, ওটা আমি দেখে দেবো, আমার একটু টাইম দিন। আমি মানে আমি এখন 5টা থেকে 5টা 12 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত মানে মাথা ব্যথা এখন ঝিমঝিম করছে, মানে এত কাজে চলছে না, আমি এখন আর পারছি না। আমি দিয়ে দেবো, আমি একটু টাইম দিন, এরপরে দিয়ে দেবো আমি সব। আর রিভিশন ক্লাসের কথাটা যেটা আমি আগেও বলেছি আর একবার মনে করাচ্ছি, রিভিশন ভিডিও দেখো। কম মানে মানে প্রবলেম হলে অবশ্যই, যারা সবই যেমন বলেছে জানিয়েছে, আমি দেখে নিচ্ছি এরকম। কোনো রকম ডাউট রেখে দেবে না, ডাউট রাখলে পরে গিয়ে এটা প্রবলেমটা নিজেই ফেস করবে, ডাউট রাখার কিছু নেই, ডাউটটা সলভ করিয়ে না। আর যাদের টাইপিং স্পিড কম, বারবার একই কথা, টাইপিং স্পিড কিন্তু আস্তে আস্তে বাড়ানোর দিকে একটু যাও। আমি এখানে আস্তে আস্তে দেখাচ্ছি, মানে কাজ কিন্তু ফাস্ট করতে হয়, তাহলে ফাস্ট করতে গেলে কিবোর্ডের সাথে হাতের স্পিডটা খুব ভালো থাকা দরকার। তাহলে আমি এটা রেকর্ডিং আমি আপলোড করে দিচ্ছি, তাহলে আজকে মতো ক্লাস আমি রাখছি। গুড নাইট সবাইকে। কালকে সকালে ডট 9:30টায় ক্লাস আছে।
কালকে 9:30 যেরকম ছিল। সরি। ওকে, গুড নাইট।